ইন্ডিয়াতে বসে শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক হস্তক্ষেপ করার জন্য নানাবিধ ষড়যন্ত্র করছে। বাংলাদেশের জন্য এই মুহূর্তে দাঁড়িয়েও শেখ হাসিনা যে কতটা বিপজ্জনক তা আমরা গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের বিশেষ কিছু নির্দেশনা এসেছে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে। দিন শেষে গোলাম মাওলা রনি যে বাটে পড়ছেন, তিনি এটা নিয়ে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন। তবে এই ধরনের বাটে পড়াটা আমরা সমর্থন করি না। সেনাবাহিনীর একটা কর্মকর্তার মাধ্যমে তিনি এই ধরনের একটা হুমকির মধ্যে পড়েছেন। শেখ হাসিনা বসে থাকবে না, এই বিষয়টা বিএনপি ভালোভাবেই বুঝতে পেরে বিএনপি ঐক্যের ডাক দিয়েছে। দর্শক, এবার কঠিনভাবে ফেঁসে গেলেন সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি। হঠাৎ করেই তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন জনাব গোলাম মাওলা রনি। সেখানে তিনি তার বিপদের কথা উল্লেখ করেছেন। দর্শক, তিনি কি বিপদে পড়েছেন, কিভাবে পড়লেন তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে দর্শক, মধ্যরাতে আওয়ামী লীগের হাইকমান্ড থেকে কিছু নির্দেশনা দিয়েছে। দর্শক মণ্ডলী, আমরা কিন্তু ইতিমধ্যেই জানি বেশ কয়েকটা ফোন আলাপ ফাঁস হয়েছে সাবেক প্রধানমন্ত্রী। ঘটনা কি তাহলে সে কারণেই দর্শক এবার আওয়ামী লীগ কি চাঙ্গা হয়ে উঠল? দর্শক, সে বিষয়টিও আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে জানবেন আজকের নিউজের শুরুতেই যে অংশবিশেষগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা। দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। গোলাম মাওলা রনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কয়েকজন মানুষ খুবই সুন্দর গোছালো গঠনমূলক বক্তব্য দেন, তাদের মধ্যে গোলাম মাওলা রনি অন্তত আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। প্লাস বিভিন্ন সময় তিনি কখনো আওয়ামী লীগের মানুষ হয়ে যান, কখনো বিএনপির, কখনো জামাতের, ডিপেন্ড করে আসলে কখন তিনি কোন বিষয় নিয়ে কথা বলেন। তো নানান আলোচনাও আছে, সমালোচনা আছে। কিন্তু দিন শেষে গোলাম মাওলা রনি যে বাটে পড়ছেন, তিনি এটা নিয়ে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন। তবে এই ধরনের বাটে পড়াটা আমরা সমর্থন করি না, কারণ এরকম বাটে টুকটাক প্রত্যেকটা সাংবাদিককেই আসলে বিভিন্ন সময় যারা ক্ষমতায় থাকে, চেয়ারে থাকে, কন্ট্রোল করার চেষ্টা করে। তো আজকে গোলাম মাওলা রনি তিনি যে বাটে পড়ছেন, তাও এটা আমাদের খুবই একটা প্রসিদ্ধ বাহিনী, গর্বের বাহিনী, সেনাবাহিনীর একটা কর্মকর্তার মাধ্যমে তিনি এই ধরনের একটা হুমকির মধ্যে পড়েছেন। আর বিষয়টা তিনি সরাসরি তার ফেসবুক আইডিতে উপস্থাপন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে ফোন করেছে। তো ফোন করার পর ইস্যুটা ছিল কি, আসলে এই মুহূর্তে রাষ্ট্রীয় কোনো ইস্যুতে তিনি এই বাটে পড়েন না। যেহেতু তিনি বিভিন্ন আলোচনা, সমালোচনা, নানান ধরনের বক্তব্য দিয়ে থাকেন, তো অনেকেই ভাবছেন যে হয়তো রাষ্ট্রীয় কোনো ইস্যুতে বা তার ব্যক্তিগত কথোপকথনের জন্য অথবা মিডিয়া প্ল্যাটফর্মে তিনি যে বক্তব্য দেন সেগুলোর জন্য হয়তো বা তার বিপদ হয়েছে। কিন্তু বিষয়টা ওইখানে না, বিপদটা অন্য জায়গায়। গোলাম মাওলা রনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে 01858 846 051 এই নম্বর থেকে তার কাছে ফোন করা হয়। আর গেল কয়েকদিন যাবৎ একজন ব্যক্তি তার ব্যক্তিগত সচিবকে নানান হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। গতকালকে বেলা 11:36 এই নাম্বার থেকে এক ব্যক্তি আমার মোবাইলে ফোন করে সরাসরি। তো আমি ফোন করার পর তিনি পরিচয় দেন যে তিনি সেনা সদর দপ্তরের কর্মকর্তা। তারপর নির্দেশ দেন তার এক আত্মীয়ের সঙ্গে একটি বিষয় রফাদফা করার জন্য, মানে ওই সেনা কর্মকর্তার কোনো এক আত্মীয়ের সাথে রনির কোনো একটা ঝামেলা আছে, সেই বিষয়টাকে যেন তিনি শেষ করে ফেলেন। তো রনি বলছেন যে আমি ব্যবসা করি সেই 1991 সাল থেকে, কোনোদিন সেনাবাহিনী, কোনো গোয়েন্দা সংস্থা, পুলিশ কিংবা সরকারি কোনো দপ্তর থেকে ইতিপূর্বে ফোন কিংবা তদবির বা হুমকি ধামকি আমি পাই নাই। আজ নতুন বাংলাদেশে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সরকার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ক্ষমতার মিলিত স্রোতে আমি একই বিপদে পড়ে গেলাম। আমার এখন কি করা উচিত? তবে এখানে আমার মনে হয় রনি ভাই তিনি আমাদের থেকে যথেষ্ট বিচক্ষণ, প্রাজ্ঞ, অভিজ্ঞ ব্যক্তি। নাম্বারটা আসলে যেই নাম্বারটা ফোন করছে, এটা নাম্বারটার ইতিহাস বের করা খুবই সোজা। তিনার সেই ক্ষমতাও আছে যে এই নাম্বারটা আসলে কার নামে ব্যবহৃত। আবার যেই ব্যক্তি ফোন করে তিনি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা পরিচয় দিছে, তিনি কি আদৌ কোনো সেনা কর্মকর্তা নাকি না? যেহেতু রনি ভাইয়ের লেভেলটা অনেক বড়, বাংলাদেশ আর্মিতেও তার ভালোই চলাফেরা আছে, তো সেই ক্ষেত্রে এই বিষয়টা বের করা জাস্ট ওয়ান টুর ইস্যু যে যেই নাম্বারটা ফোন দিছে এই নাম্বারটা কার, আর যেই ব্যক্তির পরিচয় দিছে সেই ব্যক্তি নামক কোনো ব্যক্তি আদৌ কি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার অ্যাসিস্ট করে কিনা, আছে কিনা। যদি থাকে তাহলে তার সাথে যে কোনো একটা চ্যানেলে কথাবার্তা বলা, এমনকি মেক শিওর হওয়া যে এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা। যদি হয়ে থাকে তাহলে বিষয়টা নিশ্চয়ই তিনি সমাধান করার রাস্তা খুঁজে পাবেন। আর যদি বিষয়টা ফ্রডও হতে পারে, কারণ এখন বিভিন্ন জায়গায় কখনো কখনো বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয় দিয়া, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়া, সেনাবাহিনীর পরিচয় দিয়া নানানভাবে কিন্তু অনেক জায়গায় নানান ধরনের অপকর্ম হচ্ছে, আর আমাদের অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বদনাম করারও একটা চেষ্টা চলছে। সো এই ক্ষেত্রে এটা বের করা আমার কাছে মনে হয় খুবই কঠিন কোনো কিছু না। রনি ভাই তো আর কোনো সাধারণ মানুষ না, তিনি প্রত্যেক দলের সাথে একটা ভালো সম্পর্ক আছে, বা প্রশাসনেও তার বেচের অথবা সাব বেচের অনেক মানুষ আছেন, তিনি চাইলে হয়তো মুহূর্তের মধ্যে বিষয়টা বের করতে পারতেন। কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়টা আমি নিজেও ক্লিয়ার না, হয়তোবা তিনি জানাই রাখলেন সারা দেশের মানুষকে যে কোনো একটা অশনি সংকেত তিনি ফিল করছেন। তো আমরা চাই বিষয়টা যাই হোক, যেহেতু এখানে সেনাবাহিনীর বিষয়টা আসছে, নিশ্চয়ই এটা যারা দেখার তারা দেখবেন এবং বিষয়টা ক্লিয়ার করবেন। দেখেন, গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কথা বলি অনেকেই ভাবেন যে ভাই আপনি আমার দলের পক্ষে কথা বলেন না কেন।
তো আমরা যখন কথা বলি একজন নিরপেক্ষতার জায়গা থেকে, আমাদের বক্তব্যগুলো কখনো আওয়ামী লীগের পক্ষে যায়, কখনো বিএনপির পক্ষ যায়, কখনো জামাতের পক্ষে যায়। যার পক্ষে যায় তার কাছে ভালো লাগে, বাকিদের বক্তব্য থাকে শালা তুই দেশে আয় অথবা তোর খবর আছে। এই কমেন্টগুলো আপনারা কিন্তু কমেন্ট সেকশনে দেখতে পারেন। এটার মেইন কারণ হচ্ছে আমার যেই বক্তব্যটা আপনার ভালো লাগে না সেখানে আপনার অ্যাকশন রিঅ্যাকশন শুরু হয়ে যায়। তো এটা চলমান প্রক্রিয়া। ব্যক্তি জীবনে আমিও অনেকভাবে এগুলো নিয়ে ডিস্টারবেন্স হয়েছি। সর্বশেষ আমার সরকারের আমলেই ডিবি, এসবি, মন্ত্রী পরিষদ থেকে চিঠি গেছে, নানান ইনভেস্টিগেশন হয়েছে। মানে এরকম হয় ভাই, কারণ হয়েছে কি আমাদের মধ্যে একটা জিনিস আছে কি যে আমরা বিপরীত দলের প্রশংসা অথবা নিজের দলের সমালোচনা এই দুইটার কোনোটাই সহ্য করতে পারি না। ক্ষমতা থাকলে প্রয়োগ করে বসি। মধ্যরাতে আওয়ামী লীগের বিশেষ কিছু নির্দেশনা এসেছে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে। শনিবার দিবাগত গভীর রাতে আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, যেখানে লক্ষ কোটি ফলোয়ার রয়েছে দলীয় নেতাকর্মীদের মধ্যে, সেখানে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনাগুলো খারাপ না, ভালো। তবে দলের মধ্যে যে প্রচণ্ড সমন্বয়হীনতা এখনও পর্যন্ত দলীয় হাইকমান্ড থেকে শুরু করে আওয়ামী লীগের নীতি নির্ধারণ পর্যায়ে যে কোনো ধরনের সমন্বয় এখনও পর্যন্ত নেই। তারা কি করতে চায় এই অবস্থায় এসে, ইতিহাসের আরেকটি চরম মুহূর্তে এসে তারা আসলে কীভাবে সামনে এগোতে চায় তা নিয়েও প্রশ্ন ওঠে এই নির্দেশনার মধ্য দিয়ে। আমরা জানি যে গত নির্বাচন আগে থেকে বা গত 2 থেকে আড়াই বছর ধরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের মধ্যে, শীর্ষ নেতাদের মধ্যে প্রচণ্ডতম সমন্বয়হীনতা দেখা যাচ্ছিল। দলীয় হাইকমান্ডের কথা বলেন, পরক্ষণে আবার আওয়ামী লীগের শীর্ষ দ্বিতীয় হাইকমান্ড ওবায়দুল কাদের আরেক কথা বলেন, আবার অন্যান্যরা অন্য কথা বলেন। মন্ত্রী পরিষদের সদস্যদের মধ্যেও একজন সকালে এক কথা বলেন, বিকেলে আরেকজন এক কথা বলেন। একটা প্রচণ্ড অগোছালো অসাংগঠনিক একটি রূপ দেখেছে আওয়ামী লীগের। সেটি এসে আবার আওয়ামী লীগের ইতিহাসের চরমতম দুঃসময়ের এই খণ্ডটিতে আবার সেই ধরনের অবস্থান লক্ষ্য করছে। বিশেষ করে এই ফেসবুক পেজের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে আর দলীয় হাইকমান্ড শেখ হাসিনার যে সাম্প্রতিক বক্তব্য, সেগুলোর মধ্য দিয়ে যে কতটা অসঙ্গতি রয়েছে এই ধরনের নির্দেশনার মধ্যে, সেটি ফুটে ওঠে। আগে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে, সেটা একটু আপনাদের উদ্দেশ্যে পড়ি। এখানে বলা হচ্ছে যে প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্রচারণার ফাঁদে পা দেবেন না। এটা তুমুল একটা স্ববিরোধী বক্তব্য। তার কারণ আমরা দেখেছি দলীয় শীর্ষ নেতারা বা সামনের পর্যায়ে যারা সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, শীর্ষ নেতারা, তাদের কাউকে খোঁজ পাওয়া যাচ্ছে না এবং যে দলীয় নেতাকর্মীরা যাদের কোনো অপরাধ নেই তারাও পালিয়ে বেড়াচ্ছেন। তাদের আসলে কোনো অভিভাবক এই মুহূর্তে নেই। এখানে বলা হচ্ছে যে সারা দেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর ছবি ও ভিডিও টুইটার, ফেসবুক, ইউটিউবে প্রচার করুন। দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত 1.5 মাসে আওয়ামী লীগের উপরে। গত 1.5 মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে, তাদের বাড়ি ঘরে ভাঙচুর চলেছে, এগুলো সত্য কথা। কিন্তু জুলাই মাসের কথা কেন বলা হচ্ছে? জুলাই মাসে কীভাবে গণহত্যা পরিচালিত হয়েছে, গণহত্যা সংঘটিত করা হয়েছে, কীভাবে জ্বালাও পোড়াও আওয়ামী লীগের সরকারি পর্যায় থেকে করা হয়েছে, বিভিন্ন এজেন্সি থেকে করা হয়েছে, তারা আবার জুলাই মাসের কথা বলে কীভাবে? এবং যে কথাটি মোর সিগনিফিকেন্ট, এখানে বলা হচ্ছে আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে, কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত হবেন না। নিজেরাই বিভ্রান্তি ছড়াচ্ছে দেশবাসীর মধ্যে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, বিশেষ করে আওয়ামী লীগের হাইকমান্ড শেখ হাসিনা। সে বিষয়ে আমি পরে আসছি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরবর্তীতে যেটা বলা হচ্ছে যে প্রতি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো সকল হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার করতে হবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। মূল বিষয় হচ্ছে দুটি, একটি হচ্ছে উস্কানিমূলক কথাবার্তায় কেউ বিভ্রান্ত হবেন না, আর হচ্ছে যারা দেশ চালাচ্ছেন তাদের কাছেও তারা বিচার দিতে চায়। গত শুক্রবার এবং বৃহস্পতিবার 2টি অডিও রেকর্ড ছেড়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার, তারা ভালো করে জানেন। এবং অনেকে বলছেন এগুলো ফাঁস করা হচ্ছে। ফাঁস শব্দের সাথে আমি একমত নই। এগুলো ফাঁস করা হয়নি, এগুলো ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা এবং অপরান্তে যিনি ছিলেন 2টি অডিওতে বা ফোনে, সেগুলো ইচ্ছাকৃতভাবে তাদের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে, আগে ব্যাখ্যা আমি দিয়েছি যে আমি চট করে ঢুকে পড়ব, আমি দেশের পাশেই আছি, এটি কোনোভাবেই সম্ভব না। বরঞ্চ এটি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের মধ্যে উস্কানি ছড়াচ্ছেন, তারা যাতে উজ্জীবিত হয়ে ওঠে, চাঙ্গা হয়ে ওঠে। তার দেশে ফিরে আসার, নিজে থেকে ফিরে আসার কোনো ধরনের ন্যূনতম সম্ভাবনা নেই। আরেকটি অসঙ্গতি হচ্ছে, যেখানে শেখ হাসিনা আরেকটি ফোনে তিনি বলছেন যে আমি তো সংবিধানের অমুক অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ করিনি, আমি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তিনি যদি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হয়ে থাকেন তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এখনও
এক্সিস্টিং অবস্থা রয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের এই যে ভেরিফাইড ফেসবুক পেজে যে নির্দেশনা এবং সেখানে যে বলা হলো যে যা কিছু ঘটছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চলছে, ভাঙচুর চালানো হচ্ছে, ঘর বাড়িতে হত্যা করা হচ্ছে, এই বিচার কেন সরকারের কাছে দায়? তাদের দৃষ্টিতে তো এই সরকার বৈধ না, এখনো শেখ হাসিনার দাবি অনুযায়ী তার সরকারই রয়েছে। এই যে বিভ্রান্তি কারা ছড়াচ্ছে? হাস্যকর একটা পর্যায়ে আওয়ামী লীগ। দর্শক, আমি আশা করছি আজকে নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।